ঘটনার শুরু থেকে যদি বলি যে আমার যে স্যারের সাথে বা যে জিনিসটা নিয়ে হচ্ছে ভাইরাল হয়, উনি হচ্ছে আমাদের কলেজে ৩-৪ মাসের জন্য অ্যাডক হিসেবে আর কি জয়েন করেছিলেন। যেহেতু ওনার এজ গ্যাপটাও বেশি ছিল না আমার থেকে, মানে আমাদের থেকে। উনি সদ্য হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করে জয়েন করেছিল আমাদের কলেজে। যাকে নিয়ে কথা হচ্ছে উনিও কি স্বীকারোক্তি দিয়েছেন পরবর্তীতে, রাইট? হ্যাঁ, উনি স্বীকারোক্তি দিয়েছে, বাট আমি কখনো স্বীকারোক্তি দিইনি। আপনি কখনো দেননি? আপনি প্রথম সোশ্যাল মিডিয়া ফেস করছেন? আছে, উনি একটা 7 বছরের লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিলেন। তো সেই রিলেশনে তিনি হ্যাপি না, বা আমার সাথে তিনি রিলেশনশিপে গেলে খুব মানে ওনার ভালো লাগতো বা হ্যাপি থাকতো না। এরপরে হচ্ছে আমাকে কলেজ থেকে সাসপেন্ড করে দিয়েছিল। একটু পানি হবে? শিওর। আপনি পানি বোতল পাম্প পাশে আছে, নেন ওখান থেকে খেয়ে নেন, পানি খেয়ে নেন। বহুত প্রশ্ন আছে আপনাকে আমার। তখন এই যে একটা ব্যাপার থাকে ওই টাইমটাতে, মানে খেলার ছলে মজার ছলে জিনিসটা করে ফেলছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সবার অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের আরও একটি এপিসোড। এবং শুরুতেই আপনাদের সবার জন্য একটা অ্যানাউন্সমেন্ট। আমরা খুব শীঘ্রই প্রবাসে যারা অবস্থান করছেন, কিংবা প্রবাসে জীবনের অন্যতম একটা সময় কাটিয়েছেন, কিংবা প্রবাসে অবস্থান করে বর্তমানে বাংলাদেশে ছুটিতে আছেন, এরকম প্রবাসীদের জীবনের গল্প নিয়ে আলাদা একটা অনুষ্ঠান আপনাদের জন্য উপহার দিতে চলেছি। প্রবাসীদের অন্তরের কথা উঠে আসবে সেখানে। তো আপনি যদি মনে করেন আপনার প্রবাস জীবন সহ আপনার জীবনের গল্পগুলো কোনো না কোনো মেসেজ ক্যারি করে, এবং যা লাখো মানুষকে জানালে তারা অসাধারণ একটা শিক্ষণীয় মেসেজ আপনার কাছ থেকে পাবে, আপনার জীবন গল্প থেকে পাবে, তাহলে আপনি আমাদেরকে মেইল করতে পারেন। এছাড়া আমাদেরকে ফোনও করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে sharemystory24@gmail.com। স্ক্রিনে বড় করে দেওয়া আছে, আপনারা দেখে নিলেন। এছাড়াও কিন্তু ভিডিওর কোনাতে মেইল অ্যাড্রেসটা ফিক্স করে দেওয়া আছে। এছাড়া আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। নাম্বারটিও কিন্তু ভিডিওর কোনাতে ফিক্স দেওয়া আছে। তো আমি আর কথা বাড়াবো না, এই পর্যায়ে যিনি রয়েছেন আমাদের সঙ্গে, চলুন তার সাথে একটু পরিচিত হই। নাম কি আপনার? আমার নাম হচ্ছে তৃপ্তি রহমান। তৃপ্তি রহমান, ডাকনাম তৃপ্তি, রাইট? তৃপ্তি বয়স কত? আমার 22। জন্ম জেলা? জন্ম হচ্ছে আমার ময়মনসিংহে। ময়মনসিং। আর জেলাও ময়মনসিং। তৃপ্তি, আপনি আমাকে সোশ্যাল মিডিয়াতে নক করেছিলেন আপনার গল্পটা বলার জন্য, এবং আমার কাছে মনে হয়েছে গল্পটার একটা খুব বড় একটা মেসেজ সমসাময়িক সময় থাকতে পারে। শুনবো আপনার কাছ থেকে, একবারে যেখান থেকে বলতে চান। আমি ছোটবেলা থেকেই হচ্ছে ময়মনসিংহে বড় হই। বাবা কি করতেন আপনার? আমার বাবা ছিল হচ্ছে ব্যবসায়ী। ব্যবসায়ী? কিসের ব্যবসা ওনার? উনি ইলেকট্রনিক্সের দোকান ছিল। আচ্ছা, কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন। আপনি বড়? না, আমি ছোট। আপনি ছোট। বয়সের ডিফারেন্স কত? আমার ভাইয়ের সাথে হচ্ছে আমার ডিফারেন্স 4 ইয়ার্স। মা হাউসওয়াইফ? হ্যাঁ। ওকে, ছোটবেলার কথা বলছেন? ছোটবেলা থেকেই হচ্ছে আমার বাবা হচ্ছে প্যারালাইজড ছিল। বাবা প্যারালাইজড? মানে জন্মের পর থেকে আপনি দেখেছেন বাবা প্যারালাইজড? হ্যাঁ। আমার বয়স যখন হচ্ছে 12 মাস, তখন হচ্ছে আমার আব্বু বাইক অ্যাক্সিডেন্ট করেছিল। আচ্ছা। তো সেখান থেকে ছোটবেলা থেকে আমি আব্বুকে এভাবে দেখে আসতেছি আর কি। তো উনি বেডরিডেন ছিলেন, মানে বিছানায় থাকতেন? না, উনি হুইলচেয়ারে চলাফেরা করতেন। আচ্ছা। সংসার চলতে কিভাবে? উনি চালাতেন ব্যবসা করে? আব্বু বিজনেসম্যান ছিল। ওকে। তো ময়মনসিংহে আমাদের পার্সোনাল হচ্ছে একটা দোকান ছিল। তো এখানে আব্বু রেগুলার ব্যবসার জন্য আর কি বসতেন। ছোটবেলা থেকে যেহেতু হচ্ছে আব্বু প্যারালাইজড হয়ে মানে আমি দেখে আসতেছি, তো ওইরকম আমার মনে হতো না যে আমার আব্বু অসুস্থ। আচ্ছা, এটা স্বাভাবিক মনে হচ্ছিল। জি। তো আমার ভাইও এরকম মনে করতো না, ভাইও ছোট ছিল। তো আমার ফ্যামিলি ম্যাক্সিমাম মেম্বার্স হচ্ছে ঢাকায় থাকে। আমার বড় চাচা, মেজো চাচা, ওনারা ঢাকায় থাকে। জি। তো আমরা ময়মনসিংহে থাকতাম, কারণ হচ্ছে আমার আব্বু এখানে ইউজ টু ছিল। তো ওই জেলার বাইরে গেলে হয়তো বা করতে আমাদের একটু টাইম লেগে যেত। তো ওই জন্য আব্বু এখানেই থাকতো। আমরা ছোটবেলা থেকে আমি আমার স্কুল লাইফ পুরাটাই হচ্ছে আমার ওইখানেই। ময়মনসিংহে হচ্ছে আমার যে স্কুল থেকে আমি এসএসসি হচ্ছে দিই, তারপর হচ্ছে কলেজে আসি। তো 2021-এ আমার এসএসসি, আর 2022-এ আমি ঢাকায় আসি প্রথম। আচ্ছা আচ্ছা। উত্তরাতে হচ্ছে আমি প্রথম আসি। তো ফ্যামিলি ছাড়া আপনি আসেন, মানে বাবা মাকে ছাড়া? ফ্যামিলি ছাড়া আসি। ওকে। আমি প্রথমে হোস্টেলে উঠি, লেডিস হোস্টেল। ওটা আমার ছিল হচ্ছে 6 নম্বর সেক্টরে, উত্তরার। আর আমার কলেজও 6 নম্বর সেক্টরে ছিল। তো কলেজের শুরু থেকে হচ্ছে আমি নর্মাল লাইফেই ছিলাম। মানে আমার পারিবারিক, আমার ক্যারিয়ারের যে মানে কলেজের যে লাইফটা, নর্মালি সবকিছু স্বাভাবিক ছিল আমার।
সেখানে এর আগে ঢাকা শহরে আসা হয়েছে আপনার? হ্যাঁ, আমার চাচার বাসা যেহেতু ঢাকায়, দুজন থাকে, তো আমার ঢাকায় আসা হয়। আমার আসা যাওয়া ছিল আর কি, ঢাকার কালচার, শহরের কালচার সম্পর্কে আইডিয়া ছিল। খুব নরমালি ক্লাস করছেন? জি হ্যাঁ, নরমালি ক্লাস করছিলাম। আমার ফার্স্ট ইয়ার হচ্ছে নরমাল যায়। তো ঘটনার শুরু থেকে যদি বলি যে আমার যে স্যারের সাথে বা যে জিনিসটা নিয়ে হচ্ছে ভাইরাল হয়, উনি হচ্ছে আমাদের কলেজে 3-4 মাসের জন্য অ্যাডহক হিসেবে আর কি জয়েন করেছিলেন। আচ্ছা, এটা 2023 ফেব্রুয়ারি মাসের দিকে। তো উনি স্কুল সেকশনে হচ্ছে ক্লাস নিতেন, কলেজ সেকশনে হচ্ছে ক্লাস নিতেন না। তো সেইভাবে হচ্ছে আমাদের ক্লাস টিচার ছিলেন না উনি। তো ওনার সাথে প্রথম আমার পরিচয় এভাবে হয়েছে যে উনি আমাদের হচ্ছে একদিন প্রক্সি ক্লাস নিতে আসছিল, আমাদের ইংলিশ স্যার প্রক্সি নিতে আসছিল আর কি। তো সেখানেই প্রথম দেখা স্যারকে। এর আগে কখনো আমি চিনতাম না বা ওরকম ভাবে হচ্ছে পরিচয় বা স্যার মানে আমাদের ক্লাস নিত না, সো মানে এরকম আর কি আমার পরিচয় ছিল না। সেখানে হচ্ছে প্রক্সি ক্লাস নিতে আসে আমাদের প্রথম, সেখানেই স্যারের সাথে পরিচয়। স্যার হচ্ছে আমাদের, যেহেতু ওনার এজ গ্যাপটাও বেশি ছিল না আমার থেকে, মানে আমাদের থেকে, উনি সদ্য হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করে জয়েন করেছিল আমাদের কলেজে। সেখান থেকে আমাদের কলেজে আসার পর আমাদের প্রক্সি ক্লাস নিতে আসে স্যার। হচ্ছে উনি ক্লাস টাইম, মানে উনি হচ্ছে কি বলবো যে নর্মাল পার্সনই ছিল, মানে উনি আমাদের সাথে এমনভাবে হচ্ছে ক্লাসে ট্রিট করতেছিল যে উনি আমাদের ফ্রেন্ড, মানে ফ্রেন্ডদের মতো আর কি ট্রিট করতেছিল। উনি লয়ালিটি নিয়ে হচ্ছে আমাদের সাথে হচ্ছে আলোচনা করতেছিল, মানে ক্লাসে, মানে আছে না যে প্রক্সি ক্লাসে স্যার হচ্ছে আসছে পরিচয় দিতে বা পরিচয় নিতে, তারপর গল্প করতে। এই জন্য হচ্ছে স্যার হচ্ছে এরকম একটা টপিক নিয়ে কথা বলতেছিল। স্যার নিজের লাইফ স্টোরি, যে লয়ালিটি নিয়ে, এগুলো নিয়ে আলোচনা করতেছিল আর কি। তো একটা টাইমে হচ্ছে স্যার হাস্যরসও করে আমাদেরকে নিয়ে, যে আজকালকার ছেলেমেয়েরা হচ্ছে লয়ালিটি ব্যাপারে হচ্ছে বুঝবে না বা এটা নিয়ে ওদের কোনো ধারণা নাই, মানে হাস্যরস করে। স্যারের ক্লাস শেষ হওয়ার পরে আমাদের যারা হচ্ছে ক্লাসমেট ছিল, আমাদের ব্যাচে ক্লাসে যারা ছিলাম, তারা হচ্ছে ব্যাপারটা নিয়ে হচ্ছে মানে একটু গসিপ করে যে স্যার হচ্ছে লয়ালিটি নিয়ে হচ্ছে আমাদেরকে এভাবে হাস্যরস করলো, স্যারের লয়ালিটিটা আমাদের টেস্ট করা দরকার। এইভাবে হচ্ছে নর্মালি আমাদের ফ্রেন্ডসদের সাথে হচ্ছে কনভারসেশন শুরু হয়। তো কিছুদিনের মধ্যে আমাদের কিছু ফ্রেন্ডস হচ্ছে আমাদেরকে বলে যে দোস্ত, স্যার যেহেতু হচ্ছে এত লয়াল, তো স্যারের লয়ালিটিটা টেস্ট করা দরকার। তো আমাদের কিছু ফ্রেন্ডস হচ্ছে বাজি ধরে, আমাদেরকে বলে যে স্যারকে রিলেশনশিপে হচ্ছে নিয়ে আসতে পারবে বা রিলেশনশিপে গিয়ে হচ্ছে স্যারকে টেস্ট করতে পারবে, তাকে আমরা হচ্ছে 5,000 টাকা দিব। এটা আমাদের ফ্রেন্ডসদের মাঝে হচ্ছে একটা ডিল হয়, মানে চ্যালেঞ্জ। কারা কারা ছিল আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে? ছেলে মেয়ে সবাই ছিল, ম্যাক্সিমামই আর কি, মানে যারা আর কি গসিপ করতেছিল আর কি। তো আমি নাম নিতে চাচ্ছি না যে কে কে ছিল। তো সেখান থেকে কয়েকজন মেয়ে হচ্ছে আমরা এটা বলে যে ঠিক আছে, আমরা হচ্ছে চ্যালেঞ্জ হচ্ছে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে আমাদের আবার একটা মেসেঞ্জার গ্রুপ ছিল ফ্রেন্ডসদের। তো সেখানে হচ্ছে এগুলা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা হতো নর্মালি। তো ফার্স্ট হচ্ছে স্যারের সাথে তো আমাদের সেরকম ভাবে হচ্ছে পার্সোনালি কখনো কথা হয়নি। স্যারের সাথে হচ্ছে স্যার আমাদের একদিনই ক্লাস নিয়েছে, আর এরপরে যে আমাদের ক্লাস নেবে তারও কোনো গ্যারান্টি ছিল না আমাদের। তো আমাদের ব্যাচেরই একজন, সে হচ্ছে স্যারের কাছে হচ্ছে প্রাইভেট পড়তো তখন। তো আমরা যারা হচ্ছে বাজিটা হচ্ছে ধরি, তারা হচ্ছে স্যারের আইডিটা, ফেসবুক আইডিটা আমরা ওই ফ্রেন্ডের কাছ থেকে হচ্ছে নেই। তারপর হচ্ছে আমরা এর আগে হচ্ছে আমরা হচ্ছে পার্সোনালি স্যারকে কখনো নক করিনি, বাট এর আগে আমাদের হচ্ছে ক্লাসের শেষ হচ্ছে একটা ক্লাস পার্টি ছিল কলেজে। আপনি যে টপিকটা নিয়ে আজকে এখানে কথা বলছেন, আপনার কথা মতো অনুযায়ী আপনাদের এই বিষয়টা মোস্ট ভাইরাল টপিক। কত সালের ঘটনা এটা? 2023 এর কোন মাসের দিকে? এটা এপ্রিলে। আপনাদের এটা তো পাবলিশ হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু এটার উপরে কি কেউ কোনো কন্টেন্ট বানিয়েছে এরকম পেয়েছেন আপনি ইউটিউবে? কন্টেন্ট কারা বানিয়েছে? আমি কি ইউটিউবে সার্চ দিলে পাবো আপনার এটার উপরে? হ্যাঁ জি, এটা মোস্ট অফ দা ইউটিউবারস হচ্ছে দেখা গেছে যে আমার এটা নিয়ে। তাই? তাহলে আমার চোখে পড়ে নাই কেন? ইয়েস, ইয়া ইউ আর রাইট। শি ইজ রাইট। আমি দেখিনি কখনো এর আগে। উনি আমাকে যখন নক করেছিলেন তখনও আমার ওইভাবে দেখা হয় নাই, বাট যাকে নিয়ে কথা হয়েছে উনিও কি স্বীকারোক্তি দিয়েছেন পরবর্তীতে, রাইট?
হ্যাঁ, উনি স্বীকারোক্তি দিয়েছে, বাট আমি কখনো স্বীকারোক্তি দিইনি। আপনি কখনো দেননি? আপনি প্রথম সোশ্যাল মিডিয়া ফেস করছেন? জি। বাট উনি বলেছেন, ওনার বক্তব্য উনি দিয়েছেন। আমি অনুষ্ঠানের শুরুতে একটু একটা বিষয় বলে নেই। আমরা এখানে তৃপ্তির বক্তব্য এমনভাবে প্রেসাইজ করছি যে ব্যক্তি, যে প্রতিষ্ঠানের নাম এখানে আসছে সেগুলোর সংশ্লিষ্টতা আপনি চাইলে ইউটিউব করে বের করতে পারেন, কিন্তু আমরা আমাদের ভিডিওর জায়গাতে কোনো ধরনের কোনো নাম বা যাকে নিয়ে কথা হবে তার কোনো পরিচয় আমরা আমাদের অনুষ্ঠানে তুলে ধরছি না, কারণ আমাদের অনুষ্ঠানের পারপাস সেটা না। আমাদের অনুষ্ঠানের পারপাস হচ্ছে ওর গল্প থেকে কোনো কিছু শেখা যায় কিনা সামাজিকভাবে। তবে এই ঘটনার প্রেক্ষাপটে যদি কোনো ব্যক্তি যিনি জড়িত কিংবা প্রতিষ্ঠান যিনি এটার সাথে অ্যাসোসিয়েটেড, তারা যদি স্বেচ্ছায় এসে বলেন যে না আমি ওই ব্যক্তি কিংবা আমি ওই প্রতিষ্ঠানের, তাহলে আমি বলতে চাই, আমি কথা বলতে চাই, আমিও কথা বলতে চাই, সেটার জন্য সবসময় আমাদের অনুষ্ঠানের দরজা ওপেন আছে। সো তৃপ্তি, আপনি রাইট। আপনাদের ফ্রেন্ডরা মিলে, বেশ কয়েকজন ফ্রেন্ডরা মিলে বাজি ধরেছিলেন স্যারের লয়ালিটি টেস্ট করার জন্য, কিন্তু কথা হচ্ছে যে স্যার ক্লাস না নিয়ে ক্লাসের মধ্যে হুট করে লয়ালিটি নিয়ে কেন কথা বলবে ফার্স্ট ক্লাসে এসে? আমিও সেটা জানি না, কারণ হচ্ছে স্যার প্রথম দিনই এসে হচ্ছে স্যারের লয়ালিটি নিয়ে, পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবে, এটা আমরাও হচ্ছে এক্সপেক্ট করি নাই স্যারের থেকে। আচ্ছা, ওকে, ফাইন। সো কি হলো, আপনি আপনারা বেশ কয়েকটা ফ্রেন্ড মিলে বাজি ধরলেন এবং আপনাদের 5,000 টাকার বাজি ছিল এটা। তারপর হচ্ছে আমরা ফ্রেন্ডরা মিলে হচ্ছে ক্লাস পার্টি ছিল আমাদের লাস্ট, ওই দিন স্যার হচ্ছে আমাদের সাথে ছবি তুলতে চাইলো, তো আমরা হচ্ছে ছবি তুললাম। স্যার ভেবেছিল যে আমরা মেবি স্যারকে হচ্ছে প্রায়োরিটি দিচ্ছি বা আমরা স্যারকে পছন্দ করছি বলে হচ্ছে হয়তোবা ছবি তুলতে চাচ্ছি, বাট আমরা আলটিমেটলি হচ্ছে ফ্রেন্ডসরা মিলে যে একটা বাজি ধরেছি এটা স্যার আসলে জানতো না বা বুঝতে পারে নাই। সেই প্রেক্ষিতে আমরা ছবি তুলি, ওইটাই আমাদের ফার্স্ট ছবি। তারপর আমার ফ্রেন্ডের থেকে যে ফেসবুক আইডি নেই, তো আমরা কয়েকজন মিলেই হচ্ছে স্যারকে ফেসবুকে নক করি। এটা হচ্ছে আপনার 10 থেকে 12 তারিখের ঘটনা, মার্চের। তারপর স্যারকে হচ্ছে আমরা নক দিই, স্যারের সাথে হচ্ছে আমরা কথা বলি এই ব্যাপারে যে স্যার আমরা হচ্ছে আপনার কাছে হচ্ছে একটা ইংলিশ ব্যাচ স্টার্ট করতে চাচ্ছি 8-10 জন মিলে। এই টপিক দিয়ে হচ্ছে আমাদের ফার্স্ট কথা বলা শুরু হয়। কয়েকজন মিলে যখন হচ্ছে এই টপিক নিয়ে হচ্ছে স্যারকে নক করি, তো স্যার দেখা গেছে যে আমার কথাগুলোকে হচ্ছে বেশি প্রায়োরিটি দিচ্ছে বা ইন্টারেস্ট ফিল করতেছে। আমি জানি না যে আমাকেই কেন হচ্ছে স্যার হচ্ছে। সো এটা প্রথমে একটা গ্রুপ চ্যাট ছিল? গ্রুপ চ্যাট না, বাট আমরা হচ্ছে পার্সোনালি করছেন, কিন্তু আপনাকে বেশি বেশি রিপ্লাই দিচ্ছে। হ্যাঁ, ওকে। এটার কারণ হতে পারে সবাই কতটা রিপ্লাই দিচ্ছেন আপনাকে দিচ্ছে? হ্যাঁ, ওকে। তো এটা হতে পারে যে স্যার হয়তোবা আমাকে বিভিন্ন জায়গায় স্টক করেছে, কারণ আমি এর আগে থেকেই দেখা যেত যে আমি ফেসবুকে হচ্ছে রেগুলার ছিলাম, প্লাস হচ্ছে ইনস্টাগ্রামে রেগুলার, টিকটক ভিডিও আমি করতাম। তো যে কারণে দেখা যেত আমার স্যার হচ্ছে ম্যাক্সিমাম অফ দ্য টাইম আমার স্টোরিতে স্যার হচ্ছে আমাকে ইমপ্রেস করার জন্য রিপ্লাই করতো। তো আমার মনে হয়েছে যে বাকিদেরকে হচ্ছে রিপ্লাই করতেছে না, আমাকে কেন করতেছে, আমার এই প্রশ্নটা হচ্ছে ছিল। বাট যখন হচ্ছে এটা আমি আমার ফ্রেন্ডদেরকে বললাম, তখন তারা বলল যে যেহেতু তোকে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে, তো তুই হচ্ছে এটা হচ্ছে করে দেখা যে স্যার আসলেই লয়াল কিনা, এটা টেস্ট করার জন্য, যেহেতু বাজিটা হচ্ছে আমরা কয়েকজন মিলে নিয়েছিলাম। তো সেখান থেকে স্যারের সাথে হচ্ছে নর্মালি আমার কনভারসেশন শুরু হয়। ফার্স্টের দিকে স্যারের সাথে আমার খুব অ্যাজ ইউজুয়াল কথা, নর্মাল কথা। স্যার হচ্ছে আমাকে বিভিন্নভাবে ইমপ্রেস করার ট্রাই করতো, আমাকে হচ্ছে আমার বডি পার্টস নিয়ে হচ্ছে ইমপ্রেস করতো। তো এইভাবেই হচ্ছে উনি করতো, কিন্তু আমার যতটুকু মনে হতো ওনার শুধু আমার বডি পার্টসের দিকেই বেশি হচ্ছে ইন্টারেস্ট ফিল ছিল। এরপর স্যার হচ্ছে আমাদের এরপরের ঘটনা হচ্ছে যে আমরা এইগুলা মেসেঞ্জার গ্রুপে হচ্ছে আমাদের প্রতিনিয়তই হচ্ছে আলোচনা হতো, যে আমরা আপডেট দিতাম যে স্যার কখন কি বলতেছে। আপনি এগুলো স্ক্রিনশট দিতাম না, বাট হচ্ছে আপডেট দিতাম যে কথা হতো আর কি, যে স্যার হচ্ছে এরকম কথা বল। আপনি যে স্ক্রিনশটগুলো প্রিন্ট করে আমাকে দিয়েছেন এগুলো কি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল? হ্যাঁ। ওকে, তারপর তো সেখানে হচ্ছে ফ্রেন্ডরা মিলে কথা বলতাম যে স্যার তো এরকম কথা বলে, তো আমার দেখা যায় স্যার আমার মনে হয় যে লয়াল না। তো আমার ফ্রেন্ডরা বলতেছিল যে তুই বাজিতে জিততে গেলে তোর হচ্ছে প্রুফ সহ আমাদের দিতে হবে, স্যার যে তোর প্রতি হচ্ছে ইন্টারেস্ট ফিল করতেছে বা স্যার তোকে হচ্ছে যত বেশি ইন্টারেস্ট ফিল করতেছে, প্রপোজ করতেছে কিনা, এগুলো আমাদের প্রুফ দিতে পারলেই হচ্ছে তুই বাজিতে হচ্ছে সাকসেসফুল হবে। তো যেহেতু বাজির ব্যাপার ছিল আমার দিক থেকে হচ্ছে আমি ট্রাই করতেছিলাম যে ওই প্রুফটা নেওয়ার পর হচ্ছে আমার স্যারের সাথে কন্ট্যাক্ট অফ হয়ে যাবে। তো এরপর আসি হচ্ছে আমাদের কলেজ
ফার্স্টে হচ্ছে কলেজ পার্টি ছিল, ক্লাস পার্টি ছিল, সেখানে ফার্স্ট দেখা। তো আমার যেহেতু হোস্টেল ছিল হচ্ছে 6 নম্বর সেক্টরে, তো 6 নম্বর রোডে, স্যার হচ্ছে আমাদের পাশে হচ্ছে 10 নম্বর রোডে টিউশন করাইতেন। সেখানে হচ্ছে দেখা যেত স্যারের সাথে যখন কথা বলতাম, স্যার হচ্ছে একদিন আমাকে বলে যে আমার সাথে দেখা করতে চায়। তো আমি হচ্ছে একটু মানে ইগনোর করার ট্রাই করি, বাট এখন আমাকে যেহেতু বাজিতে জিততে হবে সেজন্য হচ্ছে আমি রাজি হই যে ঠিক আছে দেখা করবো। কিন্তু স্যার হচ্ছে আমি স্যারের চয়েসে হচ্ছে মানে কোনো প্লেসে যেতে চাচ্ছিলাম না, কারণ হচ্ছে আমি যদি স্যারের চয়েসে যাই হয়তোবা স্যার আমার সুযোগ নিয়ে হয়তোবা অনৈতিক কিছু করতে পারে। দ্যাটস ওয়াই আমার বাসার সামনেই হচ্ছে মানে হোস্টেলের সামনেই হচ্ছে একটা পার্ক ছিল, পাবলিক পার্ক ছিল, যেখানে হচ্ছে বয়স্করা হাঁটাহাঁটি করতো, বাচ্চারা খেলাধুলা করতো। তো সেখানে হচ্ছে নর্মালি আমাদের ফার্স্ট মানে পার্সোনালি হচ্ছে দেখা হয়। সেখানেও স্যার হচ্ছে দেখা করতে এসে স্যার নিজের ব্যক্তিগত কিছু কথা আমাকে বলে, ইমোশনাল কথা বলে যে উনি ওনার পার্সোনাল লাইফে হ্যাপি না, উনি যে একটা রিলেশনশিপে আছে, উনি একটা 7 বছরের লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিলেন, তো সেই রিলেশনে তিনি হ্যাপি না, বা আমার সাথে তিনি রিলেশনশিপে গেলে খুব মানে ওনার ভালো লাগতো বা হ্যাপি থাকতেন, এগুলো কথাবার্তা বলে আমাকে হচ্ছে একটু মানে ওইদিকে ডাইভার্ট করার ট্রাই করতেন। তো আমার তো কাজ ছিল যে আমি স্যারকে হচ্ছে আমাকে প্রপোজ করবে, এটা জাস্ট আমি প্রুফ নিয়ে আমার ফ্রেন্ডদেরকে দেখাবো, এটুকুই হচ্ছে আমার মানে ছিল আর কি। তো এরপর স্যার হচ্ছে যখন স্যারকে বললাম যে আপনি যেহেতু আপনার রিলেশনশিপে হ্যাপি না, তাহলে আপনি ব্রেকআপ করে ফেলেন, তা আমরা রিলেশনশিপে যাই। তো আমি এটা স্যারকে বলি, তো স্যার হচ্ছে তখন কথাটা এমনভাবে মানে ঘোরায় ফেলে যে বলতেছে যে আসলে আমি একটু টাইম নিই, হ্যাঁ হুট করে তো হচ্ছে রিলেশনশিপে ব্রেকআপ করা যায় না, আমি একটু টাইম নিয়ে তারপরে হচ্ছে আমরা রিলেশনশিপে যাই। তো স্যার আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি ঈদের পরে হচ্ছে আমি আমার যে যার সাথে রিলেশন আছে আমি তার সাথে সবকিছু শেষ করে ফেলবো, এটা বলে। তো তখন হচ্ছে রোজার মাস, যখন আমাদের প্রথম দেখাটা হয় তখন রোজার মাস। তো এরপর স্যার হচ্ছে আমাকে হচ্ছে মানে প্রতিনিয়ত দেখা যেত যে খুব বেশি হচ্ছে মানে টেক্সট করতো, কেয়ার করতো। এটা মানে আমি বুঝতে পারি যে স্যার হচ্ছে আমাকে পছন্দ করতেছে, বাট সে কখনো হচ্ছে আমাকে মানে ডিরেক্টলি হচ্ছে টেক্সট করে বলতেছে না যে হ্যাঁ আই লাইক ইউ অর সামথিং, এটা আমাকে কখনো বলতেছে না। তো আমার তখন একটা রিলেশনশিপ ছিল, বাট এটা আমি স্যারের থেকে হাইড করি। আমি স্যারকে জানাই নাই যে আমি রিলেশনশিপে আছি। তো আমি তো সিরিয়াস ছিলাম না, বিষয়টা তো আমি সিরিয়াস না, জাস্ট একটা বাজি ছিল আর কি। এরপর স্যার হচ্ছে যখন এগুলো ডিরেক্টলি বলতেছে না, তো আমি হচ্ছে জাস্ট মানে স্যার যা বলতো আমি জাস্ট সায় দিতাম যে হ্যাঁ বা না, এরকম আর কি স্যারের কথা মতো। তো একদিন হচ্ছে স্যার মানে ইফতারের পরপর হচ্ছে মানে নর্মালি কয়েকদিন কথা বলার পর ইফতারের পরপরই উনি মানে আমার সাথে লাইক 18+ কথাবার্তা শুরু করতো। কিন্তু আমার বিষয়টা খুবই মানে মানে কি বলবো, আমার বিষয়টা খুবই বিরক্ত লাগতো, আমি খুবই বিরক্ত হইতাম, বাট আমি বুঝতে দিতাম না যে আমি বিরক্ত হচ্ছি। তো এরকম মানে এই চ্যাটসগুলোই বেশি ভাইরাল হয়েছে, যেগুলো হচ্ছে আমাদের মাঝে 18+ কথাবার্তা হয়েছে, এগুলি ম্যাক্সিমাম হচ্ছে ভাইরাল হয়েছে। তো এরপর উনি ম্যাক্সিমাম টাইমে ইফতারের পর এগুলো শুরু করতেন, কথা বলতেন, আর আমাকে শুধু দেখা করতে বলতেন। তো এরপর একদিন হচ্ছে উনি ওনার ইউনিভার্সিটিতে যাবে, বিদ্যালয়ে যাবে ওনার সার্টিফিকেট রিলেটেড কোনো এক কাজে। সেখানে হচ্ছে আমাকে অফার করে যে আমি যাব কিনা। তো আমি একটু মানে ভেবে বলি যে আমি আসলে এটা তো আমার বাজির জন্যই হচ্ছে কথা বলা স্যারের সাথে, আদারওয়াইজ তো আমি স্যারের সাথে কোনো কথা বলতাম না। তো আমি অনেকক্ষণ চিন্তা করে দেখলাম যে ঠিক আছে যাব, এটা হচ্ছে আমার লাস্ট চান্স থাকবে। স্যার যেহেতু আমার সাথে নর্মালি 18+ কথাবার্তা শুরু করে, তার মানে স্যারের হচ্ছে ওইদিকে বেশি ইন্টেনশন ছিল যে আমার সাথে হচ্ছে মানে সম্পর্কে যাওয়ার, হয়তোবা রিলেশনশিপে যাবে না, বাট হচ্ছে থাকে না যে ফ্রেন্ডস উইথ বেনিফিট টাইপের থাকে, এই টাইপের হয়তোবা রিলেশনশিপে উনি যেতে চান। তো আমি এটা আগেই বুঝতে পারি, বাট এটা আমি স্যারকে বুঝতে দেই নাই যে আমি এটা হচ্ছে মানে ফান করে ফ্রেন্ডসদের সাথে বাজি ধরে ওনার সাথে কথা বলতেছি। এরপর হচ্ছে ওনার সাথে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাই, যেহেতু আমি এর আগে কখনো যাইনি। তো আমি ভাবি যে ঠিক আছে আমি হচ্ছে ভার্সিটিটা দেখেও আসি, প্লাস হচ্ছে স্যারের থেকে লাস্ট দেখি, স্যার যদি আমাকে বলে তো এটা লাস্ট একটা চান্স হিসেবে আমি আর কি স্যারের সাথে যাই।
তো এরপর স্যারের সাথে যখন আমি বাসে করে তো যাই, স্যার আবার সেই বাসে হচ্ছে সেই ওনার ইমোশনাল কথাবার্তা যে উনি আমাকে পছন্দ করে, রিলেশনশিপে হ্যাপি না, আমার সাথে রিলেশনে থাকলে খুব ভালো হতো, এরকম কথাবার্তা বলে। তো এক পর্যায়ে হচ্ছে ওনাকে আমি বলি যে তাহলে আপনি রিলেশনশিপে ব্রেকআপ করে ফেলেন, আমরা রিলেশনশিপে যাই। উনি হচ্ছে তখন মানে কথাটা হচ্ছে কাটাই যাইতো, যে বলতো না যে ঠিক আছে আমরা রিলেশনশিপে যাই বা কিছু, এরকম কিছু বলতো না। তো কিছুক্ষণ পর উনি হচ্ছে হঠাৎ করে আমার গায়ে টাচ করে। তো আমি খুব বেশি রেগে যাই। রেগে হচ্ছে আমি মানে কি বলবো, এখন ওনাকে আমি কিছু বলি নাই। তখন আমি জাস্ট আমি করতেছিলাম, এনশিওর হচ্ছিলাম যে উনি আসলে কি চায়। উনি কি আমার মানে আমার কাছে কি বডির মানে অ্যাট্রাকশন বেশি কাজ করতেছে, নাকি ওনার হচ্ছে মেন্টালি যে থাকে না অ্যাট্রাকশন, ওইটা কাজ করতেছে। তো ওই দিন যাই জাহাঙ্গীরনগরে হচ্ছে ঘুরি, তারপরে চলে আসি। উনি যেহেতু সার্টিফিকেট রিলেটেড কাজে গেছিল, ওটা তোলার পর বাসায় চলে আসি। বাসায় এসে আমি আমার ফ্রেন্ডদেরকে জানাই যে উনি আজকে আমাকে গায়ে টাচ করছে। সো আমি এই মানে ডিলটা হচ্ছে আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না, যা হয়েছে এই পর্যন্ত স্টপ থাকুক। বিকজ আমার গায়ে টাচ করছে, এটা তো আমি মানে মেনে নিতে পারতেছিলাম না। আমার খুব রাগ হচ্ছিল। আমি ফ্রেন্ডদেরকে বলি যে আমি এই বাজিটা হচ্ছে আর কন্টিনিউ করব না। তো পরবর্তীতে হচ্ছে এই বিষয়টা আমি আমার বয়ফ্রেন্ডের থেকে হচ্ছে হাইড করেছিলাম। হাইড করার পর কিছুদিন পর হচ্ছে আমি বিষয়টা আমার মনে হয় যে না, আমি যা করছি বা করতেছি এটা আমার বয়ফ্রেন্ডের জানা উচিত। কারণ আমি তো একটা মানে রিলেশনশিপে ছিলাম, আমি এখন আমার ফ্রেন্ডদের সাথে বাজি ধরছি, এটা আমার ওকে জানানো উচিত। তো কিছুদিন পর আমি ওর সাথে হচ্ছে এটা শেয়ার করি, দেখা করে। তো ও খুব আমাকে বলতেছে যে তুমি যা করছো এটা খুবই খারাপ। তো তুমি স্যারের সাথে দেখা করে তুমি স্যারকে সরি বলবা আর সবকিছু ক্লিয়ার করে বলে দিবা। এটা হচ্ছে এপ্রিলের হচ্ছে শুরুর দিকে। তো এরপর হচ্ছে স্যারের সাথে হচ্ছে লাস্ট হচ্ছে আমাদের 14 এপ্রিল, 15 তারিখের আগে 14 এপ্রিল হচ্ছে আমাদের কলেজে পহেলা বৈশাখের একটা প্রোগ্রাম থাকে। তো আমি প্ল্যান করি যে ও স্যারের সাথে কথা বলে আমি হচ্ছে আমার বয়ফ্রেন্ডের সাথে হচ্ছে দেখা করতে যাব। কলেজে যাই, স্যারকে আমি বলি যে স্যার আমি আপনাকে কিছু বলতে চাই, তো আপনি হচ্ছে আমার কিছু কথা আছে আপনার সাথে। তো স্যার বলে যে আচ্ছা প্রোগ্রাম শেষে বইলো, আমাকে বলতেছে প্রোগ্রাম শেষে বইলো। তো প্রোগ্রাম শেষ হওয়ার পর স্যার আমাকে বলতেছে চলো, মানে স্যার চাচ্ছিল একটা রেস্টুরেন্টে বসতে। তো আমি স্যারকে বলি যে স্যার আমার একটু তাড়া আছে, তো আমি হচ্ছে আমার একটু যেতে হবে। পরে আমাকে জিজ্ঞেস করো তুমি কোথায় যাবে। তো আমি বললাম যে আমি একটু মতিঝিল যাবো আমার কাজিনদের সাথে দেখা করতে। তো আমি এটা মিথ্যা কথা বলছি আর কি। আলটিমেটলি আমি হচ্ছে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতাম, তো এটা আমি ওনাকে মিথ্যা বলছি। তো উনি আমাকে বলে ঠিক আছে, তা আমি একটু মিরপুরে যাবো, চলো যেতে যেতে তাহলে কথা হবে। তো সেখান থেকে আমরা একটা রিক্সা নিই, রিক্সায় বসে স্যারকে আমি সবকিছু হচ্ছে ক্লিয়ার করি যে স্যার হচ্ছে আপনার সাথে যা হয়েছে এটা টোটালি একটা ফান, আমরা ফ্রেন্ডরা মিলে হচ্ছে এটা বাজি ধরছিলাম। তো স্যার একটু প্রথমে ভেবাচাকা খেয়ে যায়। তো উনি বুঝতে পারতেছিল না যে আসলে মানে এরকম কিছু একটা ঘটছে। এরপর স্যার হচ্ছে আমাকে বুঝাইতে চাচ্ছে যে উনি এটা এমনি এমনি করছে। আসলে কিন্তু আমি বুঝতে পারছি যে উনি আসলে মেন্টালি চাইছে যে আমার সাথে এনগেজড হইতে। তো এরপর স্যার হচ্ছে আমাকে বলে যে আমিও তোমার সাথে হচ্ছে ফান করছি, এগুলো কোনো সিরিয়াস ছিলাম না, এটা হচ্ছে আমাকে বলে। তো আমি হচ্ছে বুঝতে পারি স্যার যে হচ্ছে আমি যে বলছি যে এটা আমি এমনি করছি, স্যারও আমাকে মানে ওইটা বুঝাতে চাইছে। তো এরপর হচ্ছে এটা আপনাদের ছবি? জি, এটা হচ্ছে পরের ঘটনা। মানে আমরা হচ্ছে মেট্রো স্টেশনে যাওয়ার পর হচ্ছে স্যার হচ্ছে আমাকে মেট্রো রেলে ওঠার আগে স্যার আমাকে বলতেছে যে তুমি তাহলে বাজিতে হেরে গেছো, আমাকে বলতেছে। তো আমি স্যারকে বললাম, আমি কিছুক্ষণ চুপ করে হচ্ছে স্যারকে বললাম যে স্যার ঠিক আছে তাহলে আমাকে জিতাই দেন, আমি হচ্ছে বাজিতে জিততে চাই। তো স্যারকে আমি বললাম তো কিভাবে। পরে আমি বললাম যে তাহলে আমরা একটা ছবি তুলি, যে আমার ফ্রেন্ডসদেরকে দিব, আমার ফ্রেন্ডরা আমাকে হচ্ছে তাদেরকে বুঝাবো যে আমি হচ্ছে বাজিটা হচ্ছে জিতে গেছি। তখনই হচ্ছে এই ছবিটা তোলা। স্যার প্রথমে হচ্ছে ছবিটা তুলতে চায়নি, পরে উনি কি ভেবে হচ্ছে ছবিটা তুলছে আমি আসলে জানি না। তো এই ছবিটা তখনই তোলা। তো এটার পরে হচ্ছে আমি মতিঝিল যাই। যাওয়ার পর হচ্ছে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে, বয়ফ্রেন্ডের সাথে সারাদিন ঘোরাঘুরি করে আবার হচ্ছে উত্তরাতে ব্যাক করে। আমি প্রথমে হোস্টেলে যাইনি, আমার এক কাজিন ছিল, মেয়ে কাজিন ছিল, উত্তরার 11 নম্বর সেক্টরে থাকতো। তো ওর বাসায় হচ্ছে আমি স্টে করি। সেখানে সারাদিন হচ্ছে ঘোরাঘুরির পর হচ্ছে ওখানে আসার পর আমি আমার ফ্রেন্ডদেরকে হচ্ছে এই ছবিটা পাঠাই। ছবিটা পাঠিয়ে বলি যে আমি তো হচ্ছে বাজিতে জিতে গেছি, স্যার হচ্ছে আমার সাথে রিলেশনশিপে চলে আসছে, তাহলে তোরা কালকে হচ্ছে টাকাটা নিয়ে আসবি, এটা হচ্ছে আমরা বলি, আমি ওদেরকে বলি। তো
এরপর হচ্ছে আমি আমার কাজিনের সাথে কথা বলি, অনেক গল্প টল্প করে আড্ডা দিয়ে হচ্ছে রাতে ঘুমাই যাই। তো পরের দিন হচ্ছে 15 এপ্রিল, যেদিন হচ্ছে জিনিসগুলো হচ্ছে এক্সপোজ হয়েছে। এটা কিসের ছবি? এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের ছিল। আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছে না কেউ কাউকে আপনারা চিট করতেছেন? আপনারা মনে হচ্ছে ইউ গাইজ আর ফল ইন লাভ, বিউটিফুলি ফল ইন লাভ বাই দ্য ওয়ে। ওকে, ছবি বলতেছে এই কথা, ছবির পেছনের গল্প আমরা জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, সেগুলো হয়তোবা আরো সামনের দিকে গেলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, তারপর হচ্ছে 15 তারিখ, যেদিন হচ্ছে জিনিসগুলো ভাইরাল হয়। কিভাবে ভাইরাল হলো? সকালবেলা আমি হচ্ছে আমার কাজিনের সাথে যেহেতু আড্ডা দিয়ে রাতে বেলা ঘুমাই যাই, পরের দিন সকালে আমার কাজিন হচ্ছে আমাকে ঘুম থেকে তোলে। ঘুম থেকে তোলার পর আমাকে বলতেছে যে তুই কি করছিস। আমি তো শকড যে আমি কি করছি। তো আমাকে বলতেছে তুই তোর আইডিতে ঢুক। তো আমি হচ্ছে আইডিতে ঢুকতে চাচ্ছি, বাট আমি আলটিমেটলি আইডিতে ঢুকতে পারতেছি না। আমার হচ্ছে আমি মেইল অ্যাক্সেস দিয়েও হচ্ছে আমি আইডিতে ঢুকতে পারতেছি না। মানে তখন আমি বুঝতে পারি আমার আইডিটা কোনোভাবে হ্যাক হয়েছে। তো এরপরে হচ্ছে আমি মানে মজার কাহিনীটা হচ্ছে পরে আমি হচ্ছে যখন আইডিতে ঢুকতে পারতেছি না, আমাকে হচ্ছে আমার বয়ফ্রেন্ড ওদিক থেকে কল করতেছে। কল করে হচ্ছে অনেকবার কল দিছে, বাট হচ্ছে আমি তখন ধরতে পারিনি। একটু পর হচ্ছে ব্যাক করে তো আমাকে বলতেছে যে তোমার আইডিতে কি হয়েছে, এগুলো কিভাবে হলো, আমাকে হচ্ছে জিজ্ঞেস করতেছে। তো আমি এগুলো দেখার পর হচ্ছে আমি এত পরিমাণে শকড হই, মানে আমি বুঝতে পারতেছিলাম না আসলে আইডিটা কে হ্যাক করলো বা মানে কিভাবে হয়েছে। আপনি যে কাজগুলো করতেন এগুলো আপনার ফ্রেন্ডদের কাছে পাঠাতেন? স্ক্রিনশট দিয়ে দিয়ে পাঠাতেন? না, স্ক্রিনশট যেগুলো টেক্সট হইতো 18+ কথাবার্তা, এগুলো আমি কখনো পাঠাইনি। কি কি পাঠিয়েছেন? আমি পাঠাইছি বলতে ওদেরকে আমি আপডেট দিতাম যে হচ্ছে স্যার এরকম কথা বলতেছে বা আমি এইভাবে যাচ্ছি, মানে কথা বলতেছি। ওগুলো আছে আপনার কাছে? এখন নাই, ওই আইডিটা তো হচ্ছে নষ্ট হয়ে গেছে। ওই আইডিতে হচ্ছে আপনার ফ্রেন্ডদের কাছে আছে? মানে আপনি যে গল্পটা বললেন এখানে সেটা জাস্টিফাই করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডের সাথে কি কথা বললেন সেটা আপনি আছে আপনার কাছে? ওদের কাছে থাকতে পারে, যদি আমার ওই আগের অ্যাকাউন্টের সাথে মানে টেক্সটগুলো থাকে হয়তো থাকতে পারে। ওকে, কি হয়েছে তারপরে? তারপর হচ্ছে আমার বয়ফ্রেন্ড আমাকে বলে যে কিভাবে এগুলো হলো। তো আমি একটু শকড, আমি তো খুবই মানে ভয় পেয়ে গেছি যে মানে এগুলো তো হওয়ার কথা না। তো আগের দিন আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরে, তো পরের দিন হচ্ছে আমার কাজিনের সাথে এই ঘটনাটা। কি কি দেয়া ছিল আপনার আইডিতে? আপনার আইডিটার সিকিউরিটি কি ছিল? আপনি আইডিটা খুলেছিলেন কি দিয়ে? মেইল অ্যাড্রেস দিয়ে? হ্যাঁ, মেইল দিয়ে। ফোন নাম্বার ছিল আইডিতে? হ্যাঁ, ফোন নাম্বার ছিল। টু ওয়ে ভেরিফিকেশন অন ছিল? না। ওকে, তারপর ছিল না, জাস্ট প্রাইভেট করা ছিল আর কি অ্যাকাউন্টটা। তো এরপর আমি হচ্ছে আমার উত্তরা থেকে আমি বসুন্ধরায় যাই। আমার বয়ফ্রেন্ডের ইউনিভার্সিটি যেহেতু বসুন্ধরা, ও ইউনিভার্সিটি ছিল, তো আমি এখানে চলে আসি। এখানে আসার পর হচ্ছে আমাকে আমার ফ্যামিলি থেকে হচ্ছে কল করতেছে, আর কলেজ থেকেও কল করতেছে। তো আমি হচ্ছে ভয়ে আমি মানে কি করব তখন আমি আসলে আমি বুঝতে পারতেছিলাম না আমার কি করা উচিত তখন। তো এরপর হচ্ছে কলের পর আমার বয়ফ্রেন্ড হচ্ছে আমাকে জাস্ট বলে যে ঠিক আছে একটু ওয়েট করো, দেখা যাক কি হয়। তো আলটিমেটলি হচ্ছে যে অ্যাকাউন্টটা হ্যাক করে এটা হচ্ছে আমি পরবর্তীতে হচ্ছে জানতে পারি কিভাবে। সেটা হচ্ছে আমি তখন বসুন্ধরা থেকে যখন হচ্ছে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার পর হচ্ছে আমি কারোর সাথে যোগাযোগ না করে আমি ডিরেক্ট আমার বাসায় চলে যাই ময়মনসিংহে। তো সেখানে যাওয়ার পর হচ্ছে ওই আইডিটা থেকে যখন হচ্ছে জিনিসগুলো ভাইরাল হওয়ার পর হচ্ছে এটা তো পুরো দেশব্যাপী হচ্ছে ছড়ায় যায়। এরপর কিছুক্ষণ পরে হচ্ছে আইডিটা অফ হয়ে যায়, মানে আইডিটা মানে হয়তো বা ডিএক্টিভ করে ফেলছে বা এরকম কিছু করে ফেলছে, আইডিতে আর ঢোকা যাচ্ছে না। এরপর আমি বাসায় চলে যাই। 3-4 দিন পর হচ্ছে আমি আমার ভাইয়ার অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমি জানতে পারি যে আমার অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ করা হয়েছে। অ্যাকাউন্ট থেকে আবার হচ্ছে আমার কিছু ছবি হচ্ছে পোস্ট করা হচ্ছে, মানে আগের কিছু ছবি হচ্ছে পোস্ট করা হচ্ছে। তো আমি আমার ভাইয়ার অ্যাকাউন্ট থেকে ঢুকি, যেহেতু হচ্ছে ওই অ্যাকাউন্টটা আমি অ্যাকাউন্ট যখন এগুলো ভাইরাল হয়েছে তখন হচ্ছে আমার অ্যাকাউন্টটা পাবলিক করে ফেলছিল, যে কারণে জিনিসটা হচ্ছে বেশি ভাইরাল হয়েছে। অ্যাবাউটে যাওয়ার পর দেখি যে আমার মেইল অ্যাড্রেস যেটা দেওয়া ছিল সেটা ছিল না, ফোন নাম্বার যেটা দেওয়া ছিল সেটা ছিল না। আমার যে ফ্রেন্ড, মানে আমার এক ক্লোজ ফ্রেন্ড যে আমার হোস্টেলে থাকতো, মানে আমাদের বাজি ধরার মধ্যে যারা কয়েকজন হচ্ছে স্যারকে নক করেছিল তাদের মধ্যে একজন হচ্ছে মানে আমার আইডিটা হ্যাক করে এবং তার মেইল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার হচ্ছে ওই আইডিতে হচ্ছে অ্যাড করা। তো আমি সাথে সাথে আমার ওই ফ্রেন্ডকে ফোন করি যে তুই কি আমার আইডিটা হ্যাক করছিস বা এই জিনিসগুলো কি তুই করছিস, সে টোটালি হচ্ছে অস্বীকার করে যায়। তো এরপর হচ্ছে ফিমেল ওকে করে যায়। এর কারণ হচ্ছে আমি যেটা বুঝতে পারি যে আমার হচ্ছে আমি এর আগে থেকেই দেখা যেত যে এগুলো এক্সপোজ হওয়ার আগে থেকেই হচ্ছে আমি ফটোশুট করতাম বা টিকটক করতাম, মানে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আমি একটু অ্যাক্টিভ ছিলাম আর কি। তো ওই ফ্রেন্ড হচ্ছে আমার সাথে মাঝে মাঝে ফটোশুট করতো, প্রায় হচ্ছে আমি যাইতাম, আমার সাথে হচ্ছে সেও যাইতো ফটোশুট করার জন্য। তো সেখানে
দেখা যেত যে আমার যেহেতু ফোনের ডিসপ্লেতে একটু প্রবলেম ছিল, তো আমি আমার মেইলটা হচ্ছে ওর ফোনে হচ্ছে লগ ইন দিয়ে ওই ছবিগুলো হচ্ছে আমি ফটোগ্রাফারের থেকে হচ্ছে নিতাম। হ্যাঁ, তো মাঝে মাঝে ওর ফেসবুক মানে ওর ফোন দিয়েও আমি হচ্ছে ফেসবুক লগ ইন করে রাখতাম। তো সেখানে হচ্ছে ফেসবুক লগ আউট করে রাখলেও দেখা যেত হয়তো বা মেইল দিয়ে হচ্ছে ও মানে অ্যাক্সেস নিয়ে হচ্ছে আমার অ্যাকাউন্টটি হ্যাক করে। আমি এটা যতটুকু আমার মনে হয়েছিল তখন। হ্যাঁ, যেহেতু ওর মেইল অ্যাড্রেস দেওয়া, নাম্বার দেওয়া, তো আমি টোটালি তখন বুঝে যাই যে আমার ওই ফ্রেন্ডই হচ্ছে এই কাজ করছে। এন্ড আমি তখন নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আসলে ও কেন করবে, ওর তো এখানে কোনো স্বার্থ নাই করার। বাট আলটিমেটলি আমার যেটা মনে হয়েছে যে স্যারকে হচ্ছে আমরা যখন হচ্ছে বাজিটা ধরে যে কয়েকজন নক করি তার মধ্যে থেকে স্যার হচ্ছে আমাকে বেশি রেসপন্স করে। হ্যাঁ, আর বাজিটা পরবর্তীতে যখন ছবি দিয়ে আমি আমার ফ্রেন্ডদেরকে বলি যে আমি বাজিটা জিতে গেছি, হয়তোবা সে বাজিটা জিততে পারে নাই বলে হয়তোবা আমাকে কলেজে কালার করার জন্য হলেও বা কোনো একটা মানে ইন্টেনশন থেকে আমাকে কালার করার জন্য সে আইডিটা হ্যাক করে এই কাজগুলো করছে। আর এখানে সে হ্যাক করা মানে এমনভাবে হচ্ছে মানে দুইটা কাজ হচ্ছে সে চালাকি করে করছে। এক হচ্ছে সে যখন হচ্ছে আইডিটা থেকে হচ্ছে আমার এই পোস্টগুলো করছে তখন মানে কোনো একটা নাম্বার সে স্যারের নাম দিয়ে হচ্ছে সেভ করে কল করে ওইটা এসএস নিয়ে বা স্ক্রিনশট নিয়ে আমার অ্যাকাউন্ট থেকে পোস্ট করছে অ্যান্ড মানে ক্যাপশন দিছে যে স্যার হচ্ছে ফেসে গিয়ে এখন কল করতেছে, এই টাইপের হচ্ছে একটা পোস্ট করছে। আরেকটা কাজ মানে এটা বুঝাইছে যে এটা আমি নিজেই এক্সপোজ মানে নিজেকেই নিজে এক্সপোজ করতেছি, এটা সে বুঝাইতে মানে চেষ্টা করছে। আরেকটা কাজ যেটা করছে সেটা মানে সে বুঝাইতে চাইছে যে একটা পোস্ট করছিল যে এই মেয়ের সাথে হচ্ছে আমার 3 বছরের রিলেশন, আমার জীবনটা নষ্ট করে দিছে। মানে এটা বুঝাতে চাইছে যে এই কাজটা আমার বয়ফ্রেন্ড করছে। মানে দুইটা দিক সে খুব চালাকি করে করছে। মানে এক বুঝাতে চাইছে যে এটা আমি নিজেই করছি, আরেকটা হচ্ছে বুঝাতে চাইছে যে এটা আমার বয়ফ্রেন্ড করছে। কিন্তু আলটিমেটলি তো আমার বয়ফ্রেন্ডের কাছে কোনো পাসওয়ার্ড ছিল না বা কোনো অ্যাক্সেস ছিল না আমার বয়ফ্রেন্ডের সাথে এখনো সম্পর্ক আছে? হ্যাঁ, এখনো আছে। তো এরপর হচ্ছে মানে সে এটা মিন করতে চাইছে যে আমার বয়ফ্রেন্ড এটা করছে বা আমি নিজেই নিজেকে এক্সপোজ করতে চাইছি। আসলে কেউ কখনোই নিজেকে হচ্ছে এক্সপোজ করার জন্য এরকম কোনো মানে খারাপ কাজ করতে যাবে না। আমি আমার এখন পর্যন্ত পুরো বক্তব্য শুনে মনে হয়েছে যে আপনি একটা এমন জায়গা তৈরি করতে এসেছেন যে জায়গা থেকে আপনাকে নিরপরাধ প্রমাণ করতে চাইছেন। সেটা ডেফিনেটলি আমাদের দর্শক যারা আছেন সেটা তার জায়গা থেকে তারা বিচার করবেন, আমি সেই জায়গায় যেতে চাচ্ছি না। কিন্তু আপনি আমাকে বলেন, আপনার এটা ভাইরাল হওয়ার পরে আপনার ফ্যামিলিতে কি দাঁড়ালো? আপনি ইমিডিয়েটলি কি ফেস করলেন ওই সময়টাতে? আমি এই জিনিসগুলো যখন ভাইরাল হয় তো আমি টোটালি শক ছিলাম। আমি মানে দেখা গেছে যে আমি কারোর সাথে কথা বলতে পারতেছি না, কেউ আমার সাথে কথা বলতেছে না। স্কুলে যেতেন এরপরে? না, এরপরে হচ্ছে আমাকে কলেজ থেকে সাসপেন্ড করে দিয়েছিল। যেদিন ঘটনাটা ঘটে তো সেদিন হচ্ছে কলেজ থেকে আমাকে আমার ফর্ম মাস্টার কল করে হচ্ছে জানতে চায় যে আসলে ঘটনাটা কি হয়েছে, আমার এই ঘটনাটা মানে আমি নিজে করছি নাকি আরেকজন করছে এটা জানার জন্য। তো উনি খুবই স্ট্রিক্ট ছিলেন আমাদের ফর্ম মাস্টার। তো আমি ভয়ে ওনাকে মানে আমি কিছুই বলতে পারতেছিলাম না, লিটারালি আমি মানে কান্না করার মতো অবস্থা। আমি জাস্ট স্যারকে বলছি স্যার আমি কিছু জানি না কি হয়েছে। এরপর হচ্ছে আমি যখন বাসায় চলে যাই আমার ফ্যামিলি থেকে হচ্ছে আমার ভাইয়া খুব স্ট্রিক্ট ছিল, আমার ভাইয়া আমাকে মারতে চাইছে। তো আমার আম্মু হচ্ছে মারতে দেয় নাই বা আমার আব্বুও মারতে দেয় নাই। তো আমার আম্মু খুবই কান্না করতেছিল যে আমি যেহেতু মেয়ে মানুষ তো আমার তো একটা হচ্ছে আমার রেসপেক্ট আছে, আমার জন্য আমার বাবা মার একটা রেসপেক্ট আছে। তো সেই দিক থেকে আমার বাবা মা খুবই ভেঙে পড়ছিল। একটু পানি হবে? শিওর। আপনি পানি বোতল পাম্পাসে আছে, নেন ওখান থেকে, খেয়ে নেন, পানি খেয়ে নেন। বহুত প্রশ্ন আছে আপনাকে আমার। জি হ্যাঁ, বাবা মা কি বলবে বা কি অবস্থা এই জায়গাটায় ছিলেন? তারপর হ্যাঁ, তখন বাসা থেকে হচ্ছে এরকম একটা সিচুয়েশন ছিল যে মানে আমি মানে আমার পাশে শুধু আমার বাবা মাই ছিল। তো ফ্যামিলি ফ্রেন্ডস আমার রিলেটিভস যারা ছিল সবার বিহেভিয়ার হচ্ছে আমার সাথে মানে খুব চেঞ্জ হয়ে গেছিল। আমার কলেজের টিচার পর্যন্ত আমার সাথে হচ্ছে। আপনাকে ডেকে নিয়ে কলেজ থেকে সাসপেন্ড করে দেওয়া হলো? হ্যাঁ, আমাকে হচ্ছে যখন ডাকে আমাকে তখন হচ্ছে আমার ফর্ম মাস্টার যখন আমাকে ফোন দিয়েছিল যেদিন হচ্ছে আমি বসুন্ধরা আমার বয়ফ্রেন্ডের সাথে থাকি তখনই আমাকে ফোন করে। তো আমাকে বলে যে যখন জিজ্ঞেস করে তখন আমি তো কিছু বলতে পারতেছি না, আমি স্যারকে জাস্ট এটুকু বলছি স্যার আমি কিছু জানি না। তো স্যার আর হচ্ছে আমার হয়তো আমার কলেজ থেকে আমার যারা হচ্ছে সিনিয়র স্যার ছিলেন, অ্যাডজুটেন্ট এবং হচ্ছে ভিপি স্যার, ওনারা স্যারকে হচ্ছে নির্দেশ দিয়েছিল আমাকে যেন বলে যে আমি যেন তাড়াতাড়ি বাসায় চলে যাই, মানে ঢাকায় না থাকি ওই টাইমটাতে। তো আমি বাসায় চলে যাই। তো
আমাকে আমার আমার ফ্যামিলিতে হচ্ছে আমার আব্বুকে হচ্ছে ভিপি স্যার কল করে হচ্ছে বলছে যে আপাতত হচ্ছে বাসায় থাকুক, যেহেতু ওই টাইমটা হচ্ছে আমাদের কলেজ অফ ছিল, ঈদের আগে ছিল তো অফ ছিল। তো পরবর্তীতে হচ্ছে ঈদের পরে যখন কলেজ খোলা হয় আমার গার্ডিয়ান নিয়ে আসে, আমার আম্মু আসছিল বেসিক্যালি। আসার পর হচ্ছে আমাকে ভিপি স্যারের রুমে হচ্ছে পুরো ঘটনাটা হচ্ছে আমার থেকে জানে কিভাবে কি হয়েছে। তখন আপনি বলেন যে আপনারা এটা চ্যালেঞ্জ নিয়ে করেছেন? হ্যাঁ আমি বলি, বাট আমি কখনো মানে নাম বলি নাই, কারণ আমার সাথে যারা হচ্ছে জড়িত ছিল ওদেরকে হয়তো বা সাসপেন্ড করে দিত। আর হচ্ছে আমি মানে আমি নিজেও হচ্ছে বুঝতে পারতেছিলাম না, কারণ আমি নিজেই ভেঙে পড়ছিলাম যে এরকম একটা ঘটনা আমি আসলে কখনো ফেস করবো, আমি কখনো চিন্তা করে দেখিনি। তো সেখান থেকে হচ্ছে আমাকে আমার সামনেই তখন টেস্ট এক্সাম, এইচএসসি টেস্ট এক্সাম। তো স্যাররা আমাকে বললো যে তোমার হচ্ছে এখন ক্লাস করার দরকার নাই, তুমি বাসায় থাকো, জাস্ট এক্সামের টাইমে তুমি এক্সাম দিবা। হ্যাঁ আমাকে হচ্ছে কলেজ থেকে হচ্ছে বের করে দিতে চাইছিল, বাট বের করতে পারে নাই বিকজ অফ আমার হচ্ছে একাডেমিক রেজাল্ট খুব ভালো ছিল, যার কারণে তো ওই টাইমটাতে আমাকে বের করে দিলে আমি হয়তো বা আমি যদি কোনো কিছু করে বসি এটা ওনাদের হয়তো বা একটা ভয় ছিল, বা কলেজের উপর প্রেশার যেতে পারে। নর্মালি তো কলেজের উপর প্রেশার পড়ছি, বাট এই প্রেশারটা যেন না পড়ে এই জন্য স্যাররা হচ্ছে আমাকে জাস্ট মানে সাসপেন্ড করে রাখছিল, বাট টেস্ট এক্সামে হচ্ছে এক্সাম দিতে পারবেন, ক্লাস সাসপেন্ড করেছে। সো আপনার এসএসসি রেজাল্ট কি? এসএসসি তে জিপিএ 5, এইচএসসি তেও জিপিএ 5। ওকে ফাইন। কোন গ্রুপ থেকে? হিউম্যানিটিস। তো এরপর কি হলো? আপনার ক্লাস সাসপেন্ড, এবং আপনি কি ফেস করতেছিলেন এই সময় সোশ্যাল মিডিয়াতে নিজে এই যে এত ভিডিও আপনাকে নিয়ে? হ্যাঁ আমাকে নিয়ে যে ভিডিওগুলো এবং ছবিগুলো পাবলিকলি হচ্ছে দেখানো হয়েছে, বা মানুষ হচ্ছে বিভিন্ন লিঙ্ক বলতেছে যে লিঙ্ক ভাইরাল হয়েছে বা ভিডিও ভাইরাল হয়েছে। আলটিমেটলি আমার কোনো লিঙ্ক ভাইরাল হয় নাই, কোনো ভিডিও ছিল না যে ভিডিও ভাইরাল হয়েছে, কোনো নোটস ছবিও ছিল না, কোনো নোটস ভিডিও ছিল না। ওইটা আমার নাম দিয়ে হচ্ছে বিভিন্ন ভিডিওতে হচ্ছে আমার কথা বলে হচ্ছে চালিয়ে দিছে। হ্যাঁ আমার কিছু ছবি দেখছি, আমি ভিডিও দেখছি যেগুলো হচ্ছে পুরা এডিটেড, মানে দেখেই মনে হচ্ছে যে আমার ছবিটা হচ্ছে বসে এআই দিয়ে হচ্ছে এডিট করে হচ্ছে। যে শিক্ষককে নিয়ে আপনার এই কথোপকথন বা আপনাদের এই ব্যক্তিগত বিষয়গুলো ভাইরাল হলো, ওই শিক্ষক ওই সময়টাতে আপনার সঙ্গে যোগাযোগ করেননি? না, যেদিন হচ্ছে আমাদের ব্যাপারগুলো হচ্ছে 14 তারিখ তো ওনার সাথে আমার লাস্ট কথা হয়। এরপর থেকে এখন পর্যন্ত আমি ওনার সাথে কোনো যোগাযোগ করিনি। উনিও করেননি? না। আচ্ছা। এরপর তো স্যারকে হচ্ছে কলেজ থেকে রিজাইন করাইছে, ওনাকে বের করে দিছে, উনি আর ক্লাস নিতে পারে নাই। তো আমাকে সাসপেন্ড করে রাখছিল, বাট আমি পরবর্তীতে হচ্ছে টেস্ট এক্সাম দিছি। বাট এখানেও হচ্ছে শর্ত ছিল যে আমি এক্সাম দিব, বাট আমি কোনো স্টুডেন্টের সাথে হচ্ছে বসে এক্সাম দিতে পারবো না, আমাকে একা এক্সাম দিতে হবে। এটা কি মানে এইচএসসি ফাইনাল এক্সাম? এইচএসসি টেস্ট এক্সাম। ওকে, তারপর কলেজে আমাকে বলছিল তুমি এক্সাম দিতে পারবা, বাট আমাদের মেডিকেল রুমে তোমাকে বসে একা এক্সাম দিতে হবে। ওকে। তো এটা শোনার পর হচ্ছে আমি লিটারালি আমার আম্মু আর আমি হচ্ছে ওই ভিপি স্যারের রুমে হচ্ছে কান্না করে দিই, যে আমি কান্না করতে করতে বলি স্যার আমার তো এখানে ফল্ট নাই, আমি তো ভিকটিম, প্লাস হচ্ছে আমি এখন যে বাজির কথা বলবো, আমি স্যারকে বাজির কথা বলছি, কিন্তু এখন এটা তো মানে আমি ইচ্ছা করে করিনি, আলটিমেটলি আমার এইজের জন্য হয়তো আমার একটা তখন মানে এইজের একটা ব্যাপার থাকে ওই টাইমটাতে, মানে খেলার ছলে মজার ছলে জিনিসটা করে ফেলছি। কিন্তু এখানে একটা কথা হচ্ছে কি তৃপ্তি, মানে বাজির তো একটা লিমিট থাকে। আপনি যদি বাজি ধরে থাকেন কারো আপনি ক্যারেক্টার টেস্ট করবেন, তাহলে তো উনি যখন স্টেপটা নিয়ে ফেলেছেন, এক পা দিয়ে ফেলেছেন, তখনই আপনার এটা শেষ করে দেওয়া উচিত ছিল, রাইট? কিন্তু আপনি যতদূর পর্যন্ত এগিয়েছেন, তার সঙ্গে গিয়ে আপনি ছবি তুলেছেন, তার সঙ্গে আপনি ভিডিও করেছেন, ভিডিও ফুটেজ আমি দেখতে পাচ্ছি ইউটিউবে, ছোট ছোট কিছু ভিডিও আছে এখানে, ওইটা ওই যে পার্কে হচ্ছে, রাইট? সো এগুলো তো কোনো সচেতন মানুষের পক্ষেই করা উচিত না। যদি আমি এটাকে টেস্ট হিসেবেই ধরে নিই, লাইক আমি কোনো একটা মানুষের সে খামখেয়ালিপনা থেকে আমার কাছে মনে হচ্ছে তাকে আমি তার ক্যারেক্টারটা একটু টেস্ট করে দেখি, তো টেস্ট করতে গেলাম, এবং যখনই সে বারবার হুক আপ হচ্ছে বা কোনো কারণে সে ওই যে বলে না বড়শিতে মাছ গিলে ফেলে, যেরকম গিলে ফেলেছে, তখনই তো শেষ। এটা তার থেকে আপনি আরো অ্যাডভান্স স্টেপে কেন গেলেন? এটা যে আমার ফ্রেন্ডরা বলছিল তোকে হচ্ছে প্রুফ সহ আমাদেরকে দেখাইতে হবে। প্রুফ মানে কি? আপনি তখনই প্রুফটা দেখাই দিতেন যে ঠিক আছে ছাত্ররা 18+ কথাবার্তা শুরু করে দিয়েছে, স্যার ডান। না, ওদের কথা হচ্ছে টার্গেটটা কি ছিল? ধরেন আপনি দেখালেন ওদেরকে, আপনি স্যারের কাছে স্যারের যে ডকুমেন্টসগুলো ওদেরকে আপনি দেখাবেন, কি হবে দেখানোর পরে? ওরা ওইটাই চাচ্ছিল যে স্যার হচ্ছে আমাকে টেক্সটে হচ্ছে বলবে, প্রপোজ করবে, এটাই হচ্ছে ওরা চাচ্ছিল যে প্রুফ হিসেবে, যে বাজিটা জিততে গেলে তোকে এটা দিলেন আপনি। আপনাদের ফ্রেন্ডরা কি করতো এই প্রুফ নিয়ে, আমাকে এটা বলেন। প্রুফ নিয়ে হয়তো বা বাজিটা আমাকে জিতিয়ে দিত। জিততেন আপনি, লাভ কি হতো? আলটিমেটলি কোনো লাভই হইতো না, বাট এটা আমি পরে যতটুকু বুঝতে পারছি যে এটা আমার একটা ফাঁদ ছিল। প্রথম কথা হচ্ছে যে
এটা এই যে গল্পটা উনি বললেন তৃপ্তি এখানে, সেটা সত্য না মিথ্যা আমি জানি না। হ্যাঁ, এটা ওর গল্পের বলার মধ্যে অনেকগুলো গ্যাপ আছে। সেই প্রশ্ন বানে যদি আমি ওকে বিদ্ধ করি তাহলে মনে হবে এই গল্পটা পুরোটাই মিথ্যা, আবার হতেও পারে এটা সত্য। কিন্তু যে ঘটনাটা ঘটেছে এটা যদি টেস্টের জায়গা থেকেই হয়ে থাকে, এরকম একটা নাটক দেখেছিলাম অনেক অনেক আগে, এরকম একটা নাটক, মানে নাটকটার গল্পটা ছিল এরকম যে ওয়াইফকে টেস্ট করার জন্য, টেস্ট ঠিক বলবো না আমি, ওয়াইফকে তার বেস্ট ফ্রেন্ডের সাথে একটু টাইম পাস করার সুযোগ দেয় এবং এরপরে লাস্টের এন্ডিংটা খুব ছোট অল্প বয়সে দেখেছিলাম, তত তো বুঝিনি। আমি যদি ভুল না করে থাকি আমাদের শ্রদ্ধা বিপাশা হায়াত সেখানে অভিনয় করেছিলেন, আমি এখন রাইট নাও মনে করতে পারছি না। লাস্টের দিকে কি ঘটনাটা এরকম হয় যে মানে যে ওয়াইফকে ওনার ফ্রেন্ডের সঙ্গে টাইম পাস করা বা এরকম একটা জায়গাতে উনি নিয়েছিলেন হাজব্যান্ড হিসেবে, ওয়াইফ রিপ্লাই ছিল যে জীবনে কোনোদিন কখনো আর এই টেস্টটা করবা না। হ্যাঁ, মানে আমি তখন ছোট মানুষ বুঝি না, আপনারা হয়তো নাটকটা দেখেছেন অনেকেই, যে একটা মানুষ তার ক্যারেক্টার কতটুকু শক্তিশালী সেটার জন্য তাকে এই ধরনের টেস্টের মধ্যে নেওয়া এটা এক ধরনের ক্রাইম, এটা ডেফিনেটলি ক্রাইম। এটা বন্ধুদের বর্ষে হয়ে থাকুক বা যে জায়গা থেকে হয়ে থাকুক না কেন, এটা কোনোভাবেই নেওয়া উচিত নয়, কোনোভাবেই করা উচিত নয়, এটা ভুল, এটা অন্যায়। এবং এই ভুল এবং অন্যায়ের শাস্তি কি শুধুমাত্র ওই লোকটাই পেয়েছেন? না, যদি এটা হয়েই থাকে, আমি আবারও রিপিট করছি, যদি এটাই হয়ে থাকে ঘটনা, তাহলে ডেফিনেটলি উনি যে কালারটা হয়েছেন সোশ্যাল মিডিয়াতে, সেটা তো নিঃসন্দেহে অনেক বড় একটা শাস্তি। আমি শুধু মানে এই জায়গাটাই আমি মানে বুঝতে পারছি না যে আপনি তার ক্যারেক্টার টেস্ট করতে গিয়ে এতটা বেশি ইনভলভ কেন হলেন। ফ্রেন্ডদের বাজি, আর যেখানে আপনার বয়ফ্রেন্ড জেনে গেছে তখন আমি ওকে জানাই, কারণ আমার তখন মনে হচ্ছিল যে বয়ফ্রেন্ডকে জানি জাহাঙ্গীরনগরে যেতেন। না, এটা তো বয়ফ্রেন্ডকে পরে জানানো হয়েছে। নাকি আপনি যখন বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে চরম পর্যায়ের একটা বিপদ নেমে আসতেছে, সো আমি বয়ফ্রেন্ডকে আগে জানাই থাকি যে কোনো আমার যাতে আমার সম্পর্কটা রক্ষা হয়? আমি এটা ভেবেই আমি আমার বয়ফ্রেন্ডকে আগে জানাইছি। এটা তো আগে জানানি, আপনি সব কাজ করে জানাইছেন। হ্যাঁ, ওইটাই আর কি, মানে ঘটনাটা ঘটার আগে আর কি আমি জানাইছি, যে মানে এক্সপোজ হওয়ার আগে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আপনার কত বছরের সম্পর্ক? এখন 4 বছরের। উনি কি আপনাকে বলেছে এই অনুষ্ঠানে এসে এটা বলো, যাতে করে আমরা মানে আপনাকে বাধ্য করেছে কিনা? না, বাধ্য করে নাই। আমি ওকে বলছি যে আমি এখানে যেতে চাই, ভাইয়ার শোতে যেতে চাই, তো আমাকে জাস্ট পারমিশন দিছে, কারণ এতদিন আমাকে অনেক ইউ আর 18 প্লাস, আপনি চাইলে আপনি আপনার গণমাধ্যম আপনি ফেস করতে পারেন। আপনি কোনো মিডিয়াতে কোনো বক্তব্য দেননি এতদিন, প্রায় 1 বছর। আমাকে ট্রাই করছে, অনেকে আমাকে রিচ করার ট্রাই করছে, বিভিন্ন সাংবাদিক এবং ইউটিউবার্স আমাকে আমার কথা শোনার জন্য আমাকে অফার করছিল, বাট আমি তখন মনে হয়েছে যে আমি তখন আমার এইচএসসি এক্সাম মানে সামনে, তো তার মানে তখন আমার বাবাও অসুস্থ ছিলেন। হ্যাঁ, তো আমার বাবা ঘটনার 3-4 মাস পরে কিন্তু আমার বাবা মারা যায়। এই জন্য তখন আমার মনে হয়েছে যে আমার আসলে মানে সোশ্যাল মিডিয়া ফেস করার মতো তখন ওই টাইমটা আমি ছিলাম না, আমি প্রিপেয়ার ছিলাম না তখন। আমার মনে হয়েছে যে মানুষ আমাকে নিয়ে একটা ভুল ধারণা ক্রিয়েট হয়েছে ওনাদের মধ্যে। তো আমি ভেবে রাখছিলাম যে যদি আমি লাইফে কিছু একটা করতে পারি, হ্যাঁ, আমার একটা টার্গেট ছিল যে আমার বাবার ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করব, আমার এইচএসসিতে ভালো রেজাল্ট লাগবে। আমার বাবা তখন একটা কথাই আমাকে বলছিল যে মা তুমি পড়াশোনা করো, মানুষ এগুলো ভুলে যাবে। হ্যাঁ, এইগুলো এটা বলছিল আমাকে। তো বাবা যখন 3-4 মাস পর মারা যায়, তখন আমি এতটাই মানে ভেঙে পড়ছিলাম। আমার তখন মনে হয়েছে যে বাবা মনে হয় আমার এই রিলেটেড কাজের জন্য কষ্ট পেয়ে মারা গেছে, তখন আমার এটা মনে হয়েছে। তো এরপর আমি কোনো সাংবাদিক, কোনো ইউটিউবার ফেস করিনি। আমি তখন পড়াশোনা করি। আমার এইচএসসি 17 দিন আগে আমার বাবা মারা যায়। হ্যাঁ, তো আমার এইচএসসিতে ভালো রেজাল্ট করি, জিপিএ 5 পাই, বোর্ড স্কলারশিপও পাই। এরপর আমার অ্যাডমিশন টেস্ট আসে। অ্যাডমিশন টাইমটা আমি পুরোটাই আমি নিজেকে টাইম দিছি। যত সোশ্যাল মিডিয়া, যত প্ল্যাটফর্মে হোক, আমার ফ্রেন্ড সার্কেল বলেন, আমার ফ্যামিলি বলেন, আমার রিলেটিভস, সবার থেকে দূরে গিয়ে আমি পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটি সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মানে সব জায়গায় ম্যাক্সিমাম আমার চান্স হয়েছে। হ্যাঁ, তো আমি যে জিনিসগুলো ফেস করছি সেটা আমি বাইরে বের হলে মানুষ আমাকে নিয়ে মানে ব্যাড লুক দিত, বা আমাকে ওইভাবে ইয়ে করতো যে আমি তৃপ্তি, সেই তৃপ্তি, ভাইরাল হওয়া মেয়েটা। আমি কোথাও যেতে পারতাম না। আমার ফ্যামিলি, আমার কাজিনরা পর্যন্ত আমাকে ওইভাবে ট্রিট করতো। আমার ভাই খুব রাগী ছিল। তো একটা টাইমে সেও ঠিক হয়ে গেছে, বাট আমার যেটা মনে হয় যে আমার নিজের ভাইও আমাকে পছন্দ করতো না তখন। আমার কলেজে একবার একটা ঘটনা ঘটে। এই ঘটনার পর
আমার কলেজে যাই হচ্ছে আমার টেস্ট এক্সামের পরপর হচ্ছে আমার রেজাল্ট আসে, তো টেস্ট এক্সামের তো তখন হচ্ছে আমাদের কিছু রুলস ছিল যে এক্সামের পর হচ্ছে কিছু ডকুমেন্টস আমাদেরকে দেয় প্যারেন্টসদের পাঠানোর জন্য, সেটা আনতে গেছি। প্লাস হচ্ছে আমার মেবি রেজিস্ট্রেশন কার্ড আর অ্যাডমিট কার্ড আসছিল, হ্যাঁ অ্যাডমিট কার্ড আসছিল, তো এটাতে সাইন করতে হবে। তো আমি যেহেতু সাসপেন্ড ছিলাম, আমাকে হচ্ছে আমার ফার্ম মাস্টার ফোন করে জানিয়ে দেয় যে তোমার হচ্ছে এটাতে সাইন করতে হবে, তুমি একটু কলেজে আসো। তো আমি কলেজে যাই, টিচার্স রুমে যাই। তো আমার যে টিচারটা ছিল ফার্ম মাস্টার, ওনার রুমে আরেকটা টিচার ছিল। স্যার তখন ক্লাস নিতে ছিল, মানে ছিল অন্য একটা রুমে। তো স্যার আমাকে বলে তুমি একটু ওয়েট করো টিচার্স রুমে, আমি আসতেছি। তো আমি তখন হচ্ছে টিচার্স রুমে যাই, আমাকে অন্য একটা টিচার বলে যে এই মেয়ে তুমি বাইরে গিয়ে দাঁড়াও, তুমি ভেতরে আসলে আমার বদনাম হবে। এটা জাস্ট শোনার পর আমি বের হয়ে মানে আমি কান্না করতে করতে, মানে আমি তখন কাকে বলবো, তখন মানে আমার মানে তখন কেউ ছিল না যে আমি কাউকে শেয়ার করবো এই বিষয়গুলো। তো তখন ওই টাইমেই মানে আরেকটা টিচার হচ্ছে আমার সামনে দিয়ে যায়, উনি হচ্ছে আমাদের অ্যাডজুটেন্ট টিচার। উনি আমাকে মাস্ক পরা অবস্থায় চিনে ফেলছে, আমাকে দেখে বলতেছে তুমি তৃপ্তি না? আমি বলছি জি স্যার। বলছে যে বেহায়াপানার একটা শেষ থাকে। তো এই কথাগুলো যখন আমাকে বলছে, মানে আমি মানে লিটারালি তখন মানে কি বলবো, আমি তখন মানে কান্না করে করে আমি কাউকে শেয়ার করতে পারতেছিলাম না যে আমার টিচার্সরা পর্যন্ত আমাকে এরকম কথা বলতেছে, আমার ফ্যামিলি মেম্বার্সরা পর্যন্ত আমাকে এরকম ভাবে ট্রিট করতেছে, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম একটা মানে বিহেভিয়ার চলে আসছে আমাকে নিয়ে। তো আমি পরবর্তীতে আমার একটাই লক্ষ্য ছিল, আমার বাবা হচ্ছে যেহেতু চেয়েছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, সবকিছু থেকে আমি দূরে সরে গেছিলাম। অ্যান্ড হচ্ছে অ্যাট এ টাইম আমি কোনো সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ ছিলাম না, কোনো সাক্ষাৎকার বা কোনো ইয়েতে আমি হচ্ছে যাইনি। তো এটাই আমার ফার্স্ট টাইম এখানে মানে ফেস করা। কাজটা কি আপনি ভালো করেছেন? না, এটা আমি জানি এটা আমি ভালো কাজ করিনি, আমি বলবো না যে আমি ভালো কাজ করছি। এটা আমি তখনই বুঝতে পারছি যখন হচ্ছে আমি স্যারকে সবকিছু ডিটেলস বলে দিলাম, তখনই আমার মনে হয়েছে যে না, এই কাজটা মোটেও ভালো হয়নি। এবং আমি আমার ফ্রেন্ডদেরকে তখনই এটা মানে জানাইছি যখন স্যার আমার সাথে হচ্ছে 18+ কথাবার্তা বলতো বা ওনার ইন্টেনশন ছিল আমার সাথে ইনভলভ হওয়ার, তখনও আমি হচ্ছে আমার ফ্রেন্ডদেরকে জানাই যে এই কাজটা হচ্ছে অতিরিক্ত হয়ে যাচ্ছে। স্যার যখন আমাকে এরকম অফার করতেছে বা এরকম কথা বলতেছে, তখন আমি আমার ফ্রেন্ডদেরকে বলে আমি এটাতে আর মানে বেশি দূর যেতেই চাই না, ঠিক আছে। এটা আমি আমার ফ্রেন্ডদেরকে জানাই রাখছিলাম। অ্যান্ড তারপরে হচ্ছে আমি স্যারের সাথে সবকিছু ক্লিয়ার করি ওই দিন 14 তারিখ। আপনি এতদিন পরে কেন আছে এই বিশেষ করে আমার এই প্ল্যাটফর্মে আসলেন, আমাকে পোক করলেন যে ভাই আমি গল্পটা বলতে চাই, কেন করলেন? এখন হচ্ছে আমি আসছি এই কারণে যে মানুষ আমাদের প্রায় হচ্ছে এই ঘটনার 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, 1 বছরের মধ্যে দেখা গেছে আমি বাইরে বের হলে মানুষ আমাকে নিয়ে হচ্ছে ক্রিটিসাইজ করে। আজকের অনুষ্ঠানের পর আরো বেশি ক্রিটিসাইজ করবে। হ্যাঁ আমি জানি, কিন্তু আমি আসছি যে এখানে আমিও ভিকটিম ছিলাম, স্যারও ভিকটিম ছিল। আমি বলবো না যে স্যারের ভুল ছিল, আমার ভুল ছিল না, আমি এটা কখনোই বলবো না। বাট আমাকে নিয়ে হচ্ছে মানুষের যে ধারণা বা কিছু ভিডিও ফুটেজ হচ্ছে পোস্ট করা হয়েছে বিভিন্ন ফেক আইডি থেকে, তো এগুলো যে আমার না, আমার নাম বলে যে চালাই দেওয়া হয়েছে, এটাই আমি মানে মানুষের কাছে ক্লিয়ার করতে চাই যে আমি নিজেও ভিকটিম হয়েছি, স্যারও হচ্ছে ভিকটিম হয়েছে। এখন আমিও তো কারোর বোন, আমিও তো কারোর মেয়ে। এখন তাদের বোনের সাথে যদি এরকম একটা ঘটনা ঘটতো, তারা কি এইভাবে এই জিনিসটাকে নিয়ে হচ্ছে ভাইরাল করতে পারতো? কোথায় থামতেন আপনারা যদি এটা ফ্ল্যাশ না হইতো? সোশ্যাল মিডিয়াতে ধরেন আসলোই না কখনো, ফেসবুকে, এটা আপনি থামতেন কোথায়? আমি তখনই থেমে যেতাম, 14 তারিখেই থেমে যেতাম। এই গল্পের অনেকগুলো অ্যাঙ্গেল আছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমাদের প্রত্যেকেরই ব্যক্তি জীবন আছে, প্রত্যেকেরই আছে। আজকে যারা এখানে দেখে ওকে মূল্যায়ন করবেন তাদের সবার আছে, আমার আছে, আপনার আছে। কিন্তু কারো ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়া, এক্সপোজ করে দেওয়া 2024 সালের মতো এরকম একটা সময় এসে, এটা ভয়ঙ্কর রকম ভাবে ক্রাইম। হ্যাঁ, যিনি কাজটা করেছেন বা যারাই কাজটা করেছেন, এটা প্রথমত অন্যায় করেছেন, এটা হচ্ছে বিষয়। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমরা এই ঘটনার প্রেক্ষাপটে কোনো জাজমেন্টে যাব না কে সত্য ছিল কে মিথ্যা ছিল। যে ভদ্রলোক, যে টিচার ওনার সঙ্গে এভাবে ইনভলভ হয়েছেন, এখানে অনেকগুলো মোরালিটি ডাউন পার্সপেক্টিভ আছে। প্রথম কথা হচ্ছে টিচার কোন স্টুডেন্টের সাথে ইনভলভ হতেই পারেন না। এবং উনি একটা ইউনিভার্সিটিতে পড়া একটা ছেলে, উনি সদ্য শিক্ষক হয়েছেন এবং যাদের সঙ্গে ক্লাস উনি নিচ্ছেন তিনি হলো তারা টিনেজার, 17-18 বয়সও হয় নাই বলা চলে, কারণ ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলে 18 বছর বয়স হয়। তাদের সঙ্গে এই ধরনের চ্যাটে যাওয়া, তাদের সঙ্গে এভাবে
ফেস টু ফেস দেখা করা। উনি ডিনাই করতে পারেন চাইলে যে না আমি চ্যাটটা করি না, এটা আমার আইডি থেকে হয়নি, কিন্তু উনি তো দেখা করেছেন। উনি ফেসবুকে যে ছবিগুলো আছে, ওদের যে ভিডিও ফুটেজগুলো আছে, ছোট ছোট ভিডিও ক্লিপ দেখা করেছেন। এভাবে দেখা করা আউটডোরে গিয়ে এটা গুরুতর অন্যায়। এটা মানে স্কুল এথিক্স, ইউনিভার্সিটি এথিক্স কোনো জায়গা থেকে এটা যায় না। সো প্রথমত অন্যায় তার জায়গা থেকে। দ্বিতীয়ত হচ্ছে এইরকম একটা বাচ্চাপনা হোক বা যেটাই হোক না কেন, ওনার জায়গা থেকে উনি যেভাবে ইনভলভমেন্ট হয়ে স্টেপ নিয়েছেন একের পর এক, এটা তো আরো ভয়ঙ্কর রকমের অন্যায়। এবং তারপরের অন্যায় হলো যিনি এক্সপোজ করেছেন তিনি। তো এই এতগুলো ঘটনার প্রেক্ষাপটে আমরা আসলে কোন জায়গা থেকে আসলে শিক্ষণীয় মনে করব বা কোন জায়গা থেকে লেসন নিব, এটা হচ্ছে ব্যাপার। যে প্রথম কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ধরনের চ্যাট করাই উচিত না। দ্বিতীয়ত হচ্ছে যদি ধরনের কমিউনিকেশনে আপনাকে যেতেই হয় তাহলে যার সঙ্গে যাচ্ছেন তিনি ট্রাস্টওয়ার্থি কিনা এটাকে এনশিওর করা। এইটা যদি এক্সপোজ হয়ে যায় তাহলে এক ধরনের এটা ক্রাইম। যিনি করেছেন বা যারা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। এই জায়গা থেকে আপনার শিক্ষক কিংবা আপনি কেউই কি কখনো আইনানুগ ব্যবস্থা নিয়েছিলেন? আমার ওই স্যার থানায় জিডি করেছিল এক্সপোজ হওয়ার পরপরই। আমাকে তখন ওই থানা থেকে ফোন দিয়ে বলে যদি আমার কোনো হেল্প লাগে তাহলে আমি যেন যোগাযোগ করি। আপনি করেছিলেন যোগাযোগ? না, আমি তখন করিনি, কারণ আমি এতটা পরিমাণে শক ছিলাম যে আমি তখন কাকে রেখে কাকে বিশ্বাস করতাম বা কে আমার কথা শুনতো। আর যে জিনিসটা ভাইরাল হয়ে গেছে অলরেডি, সেটা আমি জিডি করেই ব্যাক করতে পারবো না। তো আমার সেই জায়গাটা, আগের জায়গাটা তো আমি ব্যাক করতে পারবো না। তাই জন্য আমার ফ্যামিলিও রাজি হয়নি জিডি করা, বা আমিও রাজি হইনি জিডি করার জন্য। আমার কলেজও আমাকে বলছিল জিডি করার জন্য, বাট আমি স্যারদেরকে একটা কথাই বলছি, স্যার আমি যদি জিডি করি তাহলে আমার সেই আগের জায়গাটা আমাকে ফিরিয়ে দিতে পারবেন? তো ওনারা তখন আর কিছু বলে নাই। আমিও পার্সোনালি কখনো জিডি করি নাই। আপনি কখনো ডিপ্রেসড হতেন এরকম এক ঘটনা ঘটে যাওয়ার পর? হ্যাঁ, আমি আমার বাবা মারা যাওয়া পর্যন্ত আমার প্রত্যেকটা টাইম মনে হইতো যে আমি যা করছি আমার এটার জন্য আমার বাবা মারা গেছে। আমি প্রত্যেকটা টাইমে ফিল করছি যে আমার সাথে যা হয়েছে আমি নিজে দায়ী আছি এটার জন্য। আমি বলবো না যে আমি খুব ভালো কাজ করে কিছু আর্ন করছি, আমি আমার নিজের পায়ে নিজেই কোড়াল মারছি, এটা আমি অন্তত বিশ্বাস করি। অ্যান্ড আমার লাইফে তো শুধু আমার লাইফটাতে ইম্প্যাক্ট পড়ে নাই, স্যারের লাইফেও ইম্প্যাক্ট পড়ছে অবভিয়াসলি। তো সেদিক থেকে আমি আমার ফ্যামিলি, আমি নিজে পার্সোনালি এখনো পর্যন্ত ফেস করে যাচ্ছি। এরপর আপনার স্যারের সঙ্গে কখনো কথা হয়নি? না, এখন পর্যন্ত। যাই হোক, এটা একপাক্ষিক বক্তব্য এবং কাউকে আমরা এখানে অ্যাকিউজ করছি না। তৃপ্তি সেটা তার নিজের ভুলগুলো স্বীকার করলেন। তবে আমরা একটা জিনিস অবশ্যই বলতে চাই আজকের এই গল্পটা থেকে, যে আমরা যেন সাবধান থাকি। প্রথম কথা হচ্ছে এটা। সত্য কথা বলতে যেটা, আজকের এই গল্পে অনেকগুলো অ্যাঙ্গেল আছে। আপনি কোন জায়গাটা থেকে এই গল্পটিকে আপনি মেসেজ হিসেবে আপনার ব্যক্তি জীবনে নেবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। শিক্ষকের সাথে ছাত্রের এ ধরনের সম্পর্ক একেবারেই বেমানান, একেবারেই বেমানান। শিক্ষক তিনি শ্রদ্ধাভাজন, কিন্তু আমাদের সমাজে অনেক শিক্ষক মাঝে মাঝে এরকম হুট করেই তাদেরকে এক্সপোজ করা হয়, কোথা থেকে কে জানি বের করে ফেলেন, এবং সেটা আমাদেরকে অনেক বেশি লজ্জা দেয়। এই সম্পর্কের জায়গাগুলো খুব বেমানান। আর ছাত্র হিসেবে শিক্ষকের টেস্ট করতে যাওয়া, যেটাকে বলে লিটমাস টেস্ট, দিস ইজ অ্যাবসলিউটলি রং। সেটা শাস্তিও সারা জীবন ধরেই পাবে। কিন্তু এই এত কিছুর পরেও তৃপ্তি আমাদের সামাজিকতা কিংবা আমাদের রক্তচক্ষু বা আমরা যেভাবে ওকে তুচ্ছতাচ্ছিল্য করেছি, কেউ বলবে হ্যাঁ ডিজার্ভ করে, কেউ বলবে না এটা করা উচিত হয়নি, সবকিছু মিলিয়ে ও কিন্তু লেখাপড়া থেকে দূরে সরে যায়নি। ও লেখাপড়া করেছে। আমি যদি ভুল না করে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সও পেয়েছে, হয়তো খুব শীঘ্রই পড়াশোনা শুরু করবে একাডেমিক্যালি ঢাকা ইউনিভার্সিটিতে। জীবনে অনেক পাপ থাকে যেগুলো গোপন থাকে, কারোটা এক্সপোজ হয়ে যায়, কারোটা এক্সপোজ হয় না। এই নিজে পাপী হয়ে অন্যের পাপ মাপার দরকার নাই আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা বরং এটাকে একটা শিক্ষণীয় গল্প হিসেবে নিয়ে আমরা সতর্ক থাকি, এবং কেউই আমরা আসলে সাধু নই, কেউই না। আমরা এটাকে সমর্থন করি না, আমরা এই ধরনের আচরণকে সমর্থন করি না, যে কারণেই অনুষ্ঠানটি করা। তবে এটা ঠিক, আমরা যেন জাজমেন্টাল না হই, এবং জাজমেন্টাল হলেই অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদেরও বহু 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 পাপ আছে। এই গল্পের কতটুকু সত্য আপনি বলেছেন, কতটুকু মিথ্যা আপনি বলেছেন সেটা আমি জাজ করি নাই, কিন্তু আপনার গল্পের অনেক জায়গাতেই আমার কাছে মনে হয়েছে যে এটা প্রশ্নবোধক, অনেক বেশি প্রশ্নবোধক। কিন্তু আমি এই প্রশ্নগুলো আপনাকে করতে চাই না এই কারণেই, যেহেতু আপনি নিজের অপরাধ নিজের জায়গা থেকেই নিয়ে নিয়েছেন যে না এটা আমার ভুল ছিল, অন্যায় ছিল, কাজটা আমি ঠিক করিনি, সুতরাং তাকে আর প্রশ্ন করার কিছু থাকে না। এত কিছুর পরেও আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, লেখাপড়া করবেন, মানুষের মতো মানুষ হবেন, হ্যাঁ, বাবার স্বপ্ন পূরণ করবেন। শেষ বেলায় যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন।
আমার কিছু বলার নেই আসলে। এখন আমার মানে সবার কাছে একটাই রিকোয়েস্ট যে আমার ভুল ছিল, আমি সেটা হচ্ছে ফিল করছি অ্যান্ড আমি সেটার শাস্তি এখন পর্যন্ত পাচ্ছি, হয়তো বা সারা জীবন পেতেই হবে। আমি একটা জিনিসই রিকোয়েস্ট করব যে আমাকে কখনো মানে মানে খারাপ ভেবে বা আমাকে ওইভাবে বাজেভাবে কেউ যেন না ট্রিট করে। আমার সবার কাছে, সবারই হচ্ছে বোন আছে, সবারই হচ্ছে ছেলে মেয়ে আছে, তো সেইভাবে আমাকে যেন দেখে। আমার ভুল ছিল, আমি সেটা সাফার করতেছি এখনো পর্যন্ত। সবাইকে জাস্ট এইটুকুই রিকোয়েস্ট করব। তৃপ্তি, আমরাও চাই আপনি খুব সুস্থভাবে আর 10টা মানুষের মতোই সমাজে চলাফেরা করবেন এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকবেন। ভুল শুদ্ধ মিলিয়ে মানুষ, আমরা যেন শুধুমাত্র ভুলের পাল্লা একজন মানুষকে বিচার না করি। ওর 1 বছর আগের অনেক ভিডিও আছে, আপনারা চাইলে ইউটিউবে গিয়ে ওকে খোঁজ করে দেখতে পারেন যে আসলে কি ঘটনা হয়েছিল। কিন্তু আমাদের এই অনুষ্ঠানে কোথাও আমরা যে প্রতিষ্ঠানে উনি পড়াশোনা করেছেন সেই প্রতিষ্ঠানের নাম নিইনি, এবং একই সাথে যে ব্যক্তিটিকে ঘিরে, যে শিক্ষকটিকে ঘিরে ওনার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, সেটাও আমরা কোথাও কোনোভাবে এটা মেনশন করিনি। উনি স্বেচ্ছায় আমাদের এই অনুষ্ঠানে আসতে চেয়েছিলেন এবং সেটা ওনার সামাজিক অবস্থান পরিবর্তন করার জন্য। আমরা জানি যে এই অনুষ্ঠানটি করার মধ্যে সামাজিক অবস্থান হয়তো পরিবর্তন হবে না, কিন্তু সবারই সুস্থভাবে বাঁচার অধিকার আছে, সেই জায়গাটিকে আমরা ফোকাস করে আমাদের এই অনুষ্ঠানটি করেছি। এবং এই অনুষ্ঠানটি অনেক বেশি সচেতনতার অ্যাঙ্গেল আছে, সেই জায়গাটা থেকেও আমরা এই অনুষ্ঠানটিকে আপনাদের সামনে নিয়ে এসেছি। সুতরাং কোনো ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে আমাদের এখানে এই অনুষ্ঠানের মাধ্যমে পয়েন্ট আউট করার কোনো উদ্দেশ্যই কখনোই ছিল না, এখনো নেই। তারপরেও যদি কেউ মনে করেন যে না আমি সেই ব্যক্তি, আমি এবার কথা বলতে চাই এই অনুষ্ঠানে এসে, সেটার জন্য ডোর সবসময় ওপেন আছে। তবে কেউ এখানে কাউকে অ্যাকিউজ করেননি। উনি এসে বলেননি যে আমার স্যার দোষী, কিংবা স্যার এসে বলতে পারবেন না যে উনি দোষী। কারণটা হচ্ছে স্যার কেন ছাত্রীর সাথে এরকম একটা সম্পর্কে জড়ালেন, তাই না? তো যাই হোক, আমরা সেই প্রসঙ্গে যাব না। আমরা বরং একটা জিনিসই শিখতে চাই যে ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা শ্রদ্ধার হোক, এবং সাইবার ইস্যুতে আমরা এমন কোনো ব্যক্তিগত চ্যাট, এমন কোনো কিছু ব্যক্তিগতভাবে অনিরাপদ জায়গাতে শেয়ার না করি যেটা আমাদের ব্যক্তিগত সম্মানের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। আর তৃতীয়ত, এইগুলো এক্সপোজ যারা করেন তারা আইনের আওতায় আসবেন, এবং সাইবার ক্রাইমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব। যদি কেউ করেন তাহলে তাদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করুন, এবং যিনি করছেন তিনি আইন সম্পর্কে সচেতন থেকে এসব থেকে দূরে থাকুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।